সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া করোনা ভাইরাসে আক্রান্ত, ভারতে মৃত্যু 1 লাখ ছাড়ানোর পথে। নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান, করোনা পরিস্থিতি এসডিজি অর্জনে বাধা মন্তব্য। করোনাকালে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে প্রবাসী আয় প্রায় 51,000 কোটি টাকা, এ খাতে প্রবৃদ্ধি 49%। করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে দ্রুতই উৎপাদন, উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রস্তুতি। এবং ভিসা জটিলতায় টোকেন পেয়ে আশঙ্কায় বহু সৌদি প্রবাসী, সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শীর্ষ উপদেষ্টা হোপ হিক্স আক্রান্ত হওয়ার পর তাদেরও করোনা পরীক্ষা করা হলে তারাও আক্রান্ত শনাক্ত হন। একই দিন যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় 1,000 মানুষ। এদিকে ভারতে এ পর্যন্ত প্রায় 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার টুইটে নিজেই এ তথ্য জানান ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন তারা দুজন করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এবং কোয়ারেন্টাইন শুরু করেছেন। ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিক্স আগেই আক্রান্ত হন। মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে ওহিও যাওয়ার সময় ট্রাম্পের বিমানে ছিলেন হিক্স। সে সময় হিক্সের মুখে মাস্ক ছিল না বলে দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। হোয়াইট হাউস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার থেকে 24 ঘন্টায় 857 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় 44,000 মানুষ। করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন এলেও আগামী বছরের শুরুতে স্বাভাবিক জীবনযাপন ফিরে আসবে না বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। শীতে আক্রমণ বাড়ার আশঙ্কায় ইউরোপের 11টি দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। কোভিড মহামারীতে গেল 25 বছরের মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির মতে 2025 সালের মধ্যে আরও 25 লাখ শিশু বাল্য বিয়ের শিকার হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা অঞ্চলের কন্যা শিশুরা। মহামারীতে ইউরোপীয় অঞ্চলে প্রায় 1.5 কোটি মানুষ কর্মহীন জীবনযাপন করছেন। ইলিয়াস কামল, চ্যানেল আই। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পরিস্থিতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘ সদর দপ্তরে নারীর ক্ষমতায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অনলাইনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা সবসময় প্রাধান্য পায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। তবে কোভিড পরিস্থিতির কারণে বিশ্ব এখন নজিরবিহীন সমস্যায়। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের 75তম অধিবেশনে নারীর ক্ষমতায়নে করণীয় ঠিক করতে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভিডিও বার্তা পাঠান। নারী উন্নয়নে শেখ হাসিনা সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, যদিও করোনা মহামারী এতে বাধা সৃষ্টি করেছে। We have much more to do. The COVID-19 pandemic has particularly aggravated the vulnerability of women. During this pandemic, women are facing discrimination and increased domestic violence, and therefore threatening to reverse our hard-earned achievements in women empowerment. নারী উন্নয়নে শিক্ষার প্রসার ঘটানো, অর্থ উপার্জনে নারীদের সম্পৃক্ত করা সহ 3টি প্রস্তাব দেন শেখ হাসিনা। As we work to build back better, I would like to highlight the following points.
Firstly, the world can benefit from every girl whose potential is realized, from every woman whose talent is tapped, and this can only be done through education. Secondly, empowerment comes with income and employment. Therefore, engaging women in income generating activities should be a priority. Thirdly, in the context of COVID-19, the job of female workers, including migrant workers across the global supply chains and other major employment sectors, must be protected so that they are not further marginalized and financially excluded. জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Mr. President, নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনাকালে সত্যিকারের নায়ক হিসেবে অর্থনীতি বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন প্রবাসীরা। অর্থবছরের প্রথম 3 মাসে প্রায় 51,000 কোটি টাকা পাঠিয়েছেন তারা, প্রবৃদ্ধি 49%। তবে বিশ্লেষকরা বলছেন এই ধারা বজায় রাখতে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন, ছুটিতে এসে আটকে পড়াদের কাজে ফেরার ব্যবস্থা এবং নতুন করে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় 1.5 লাখ শ্রমিকের বিষয়ে সুরাহা করতে হবে। রিজভি নিউজের রিপোর্ট। প্রবাসীদের পাঠানো আয় রেমিটেন্স অর্থনীতির অন্যতম জীবনী শক্তি। মহামারীর দুঃসময়েও ধুঁকতে থাকা সামষ্টিক অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছেন বিশ্বজুড়ে বসবাস করা কোটিখানেক বাংলাদেশি। বৈধ পথে টাকা পাঠালে 2% নগদ প্রণোদনা। করোনাকালে প্রায় বন্ধ হয়ে যাওয়া হুন্ডিতে লেনদেন, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে কার্ড মার্কেট এবং ব্যাংকের ডলারের বিনিময় মূল্যের ফারাক কমে যাওয়া, সব মিলে রেমিটেন্স আশায় একের পর এক রেকর্ড। প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি, স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। রেমিটেন্সের এই ঊর্ধ্বগতির কারণ বর্তমান সরকার একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, সেটার 2% প্রণোদনা দেওয়ার যে বিষয়টা নিয়েছে, এনকারেজ করেছে আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে ব্যাংকিং চ্যানেলে এই রেমিটেন্সটা পাঠার। $5,000 পর্যন্ত অথবা 5 লক্ষ টাকা এই পর্যন্ত কোনো কাগজপত্র কোনো দেখতে হবে না, আসলেই দিয়ে দিবেন। এই কমফোর্টটা কিন্তু আগে ছিল না, তখন আগে কিন্তু তারা একটা ভয় পেত। টাকাটা কিন্তু এখন যে ব্যাংকিং চ্যানেলে আসলে এটা কিন্তু এখন তার ব্ল্যাক মানি থাকতেছে না, এটা কিন্তু একদম হোয়াইট মানি হয়ে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী 1 এপ্রিল থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন 1,55,000 বাংলাদেশি। যারা আর ফিরে যাবেন না তাদের জন্য 700 কোটি টাকার তহবিল গঠন হলেও এসব ক্ষেত্রে সমন্বয়ের অভাবের অভিযোগ রয়েছে। ফেরত আসে তো নানা কারণে, যেটা হচ্ছে আপনার চাকরি মেয়াদ শেষ, ভিসার মেয়াদ শেষ, বা অসুস্থ হয়েছে বা বয়স হয়ে গেছে, বিভিন্ন কারণে ফেরত আসে। গত 6 মাস কোভিডের কারণে যে লোকগুলো আসতে পারেনি, বিমান বন্ধ ছিল, সেই আটকে পড়া লোকগুলো জমে জমে অনেক হয়েছে, ইতিমধ্যে এসছেন অনেকেই। আবার অনেকে নর্মাল ছুটিতে এসেছিলেন, তারা ফেরত যাবেন। বিমান টিকিট ক্রাইসিস স্বাভাবিক, যেহেতু যে দেশে ডেস্টিনেশন কান্ট্রিতে আমরা যাব সেখানে তো বিমান এতদিন তো ছিলই না, এখন তো কিছু কিছু চালু হয়েছে। এবং এগুলো ওদিকে সমস্যা হচ্ছে, অনেকের আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সমস্যা এটি স্বাভাবিকভাবেই সমস্যা, কিন্তু এখানে কারো গাফিলতি খুব আছে বলে আমার মনে হয় না। সরকার চেষ্টা করছেন। বছরের পর বছর ধরে অর্থনীতিকে বাঁচিয়ে রাখা প্রবাসীদের অবশ্য রাষ্ট্রের কাছে চাওয়া অতি সামান্য। পদে পদে হয়রানি এবং ভোগান্তি, এই দুটি বিষয়ে নীতি নির্ধারকদের আন্তরিক হস্তক্ষেপ চান তারা। 200 কোটি টাকা ওয়াইএনএস ওয়েলফেয়ার বোর্ডের এবং আরও 500 কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঘোষণা করা হলো। এই 700 কোটি টাকা কোথায় গেল? আমাদের এই যে 1.5 লাখ লোক ফেরত আসলো, 7 জনও কেন পেল না? আপনি সেটা যদি দেখেন তাহলে দেখবেন ঋণ তহবিল করার জন্য যে নীতিমালা করা হয়েছে সেখানে এমন এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, একজন প্রবাসী তার দোকানের লাইসেন্স দিতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে, 6 মাসের ব্যবসার আয় ব্যয় হিসাব দিতে হবে, মানে যেটা আসলে অবাস্তব, অসম্ভব, যার কারণে কোনো একজন প্রবাসীর ঋণ পাওয়াটা সম্ভব না। কাজেই তাহলে কি আসলে আমরা এই পুনর্নিকট্টীকরণ যেটা বলছি, ঋণ যেটা বলছি, আসলে কি আমরা দিতে চাই নাকি আসলে কাগজে কলমে রাখতে চাই? কৃষক এবং কৃষকের সন্তান, এদের রক্ত আর ঘামের উপর ভর করে আজকের বাংলাদেশ। 2 অঙ্কের ঘর ছোঁয়ার স্বপ্ন জিডিপির। নিয়ম কানুনের মারপ্যাচ কমিয়ে
খানিকটা স্বাচ্ছন্দ্য চান তারা। আমাকে ব্যবস্থা করে দেন, আমরা কত কষ্ট করতেছি, ঢাকে কত দূরত্ব লাগে, 3-4 দিন ঢাকে থাকতেছি, আমরা কোনো কিছুই পাই না, কোনো কথার উত্তরই আমরা পাই না। এটা কি বাংলাদেশ? রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনার প্রতিষেধক হিসেবে একাধিক ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে। সফল হলে দ্রুতই উৎপাদনে যাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশও ভ্যাকসিন পাবে। এই অবস্থায় মানসম্পন্নভাবে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনে দেশের সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার। ঢাকা থেকে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে সরকার। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। করোনার বৈশ্বিক মহামারী ঠেকাতে পুরো বিশ্বই এখন তাকিয়ে রয়েছে প্রতিষেধকের দিকে। আগামী বছরের মাঝামাঝি করোনার প্রতিষেধক বাজারে আসতে পারে বলে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অনেকের। সংশ্লিষ্টরা বলছেন ওই সময়সীমা ধরেই এদেশে করোনা ভ্যাকসিন কেনার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তুতি চলছে মান বজায় রেখে সংরক্ষণ ও নিরাপদ পরিবহনেরও। আমাদের একটা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি আছে, এই কমিটির সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা প্রায়শই তাদের সাথে বসছি এবং গত 2-3 দিন আগে মাননীয় মন্ত্রীর সভাপতি থেকে রাত্রে আমরা একটা জুম মিটিং করেছি সমস্ত সদস্যদের সাথে। ওই মিটিং এ একটা প্রস্তাব এরকম ছিল যে ভ্যাকসিন নিয়ে একটা জাতীয় পর্যায়ে আরেকটি কমিটি করা যায় কিনা, যে ভ্যাকসিন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বিশ্ব নেতৃবৃন্দের সাথেও তিনি যোগাযোগ করছেন, রক্ষা করছেন। দক্ষ স্বাস্থ্যকর্মী এবং আনুষঙ্গিক সরঞ্জামের চাহিদা নির্ধারণ করা হচ্ছে। বিবেচনায় রাখা হচ্ছে মেডিকেল বর্জ্য অপসারণের দিকেও। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর সফলতাকে এসব ক্ষেত্রে সক্ষমতার ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের ঢাকা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ উপজেলা লেভেলে যে ভ্যাকসিন রাখার যে সংরক্ষণাগার আছে, স্টোর, সেখানে নর্মাল যে রুটিন যে ভ্যাকসিন 10টি, তার বাইরেও পর্যাপ্ত জায়গা আছে যেখানে এই কোভিড ভ্যাকসিন যদি আসে তাহলে রাখা যাবে। বাংলাদেশের সক্ষমতা হলো 2 to 8 ডিগ্রি যেটা সেন্টিগ্রেড। এটা তো মানে বাংলাদেশ আজকে প্রায় 35-40 বছর সফলভাবে এইভাবে ভ্যাকসিন সংরক্ষণ করে আসছে, সেটা কোনো সমস্যা না। কিন্তু যেমন ওরাল পোলিও ভ্যাকসিনের কিছু আছে, যেমন বাইভ্যালেন্ট সেটা -15 থেকে 20 ডিগ্রিতে রাখতে হয়। সে কারণে বাংলাদেশের সক্ষমতা আছে হিমাঙ্কের নিচে -15 থেকে 25 ডিগ্রি পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি, ইভেন উপজেলা লেভেলেও। ভ্যাকসিন পাবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, 60 প্রবীণ নাগরিক এবং ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতার মতো রোগে আক্রান্তরা। এছাড়াও প্রশাসন এবং গণমাধ্যমের মাঠ পর্যায়ের কর্মীরাও গুরুত্ব পাবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। যে প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে তাদের টোকেন দেওয়ার ব্যবস্থা করেছে সৌদি এয়ারলাইন্স, কিন্তু ভিসা জটিলতার কারণে টোকেন পেয়েও আশঙ্কায় দিন গুনছেন বহু প্রবাসী। সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সুলতানা হিমার রিপোর্ট। ছুটির দিন হওয়ায় সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিটের জন্য প্রবাসীদের ভিড় ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। এয়ারলাইন্স কর্তৃপক্ষ টোকেন দেওয়ার আশ্বাস দিলেও ভরসা পাচ্ছেন না ভিসার মেয়াদ শেষ হয়ে আসা প্রবাসীরা। যাদের ভিসার মেয়াদ 4 তারিখ এবং 5 তারিখ পর্যন্ত শেষ, 4 তারিখ এবং 5 তারিখ পয়সা এবং টোকেন পান নাই, তারা যদি হয় তাহলে তাদের টিকিট কাটবে, আপনারা ভিতরে ঢুকে যাওয়ার পাবেন। বলছে 4 তারিখ টোকেন দেবে, এখন 4 তারিখ টোকন কিভাবে দেবে? সবাইরে দাওয়াত দেওয়া 4 তারিখ তাই 4 তারিখ এত লোক হইবে, সবাইরে টোকন দিতে পারবে না। আমরা 12 দিন ধরে রাস্তায় আছি, আমরা টোকনের অপেক্ষায় আছি, টোকন পাই না, 12 দিন ধরে টোকন দেয় না। আবার শুক্রবার সকাল থেকেই কোনো ঝামেলা ছাড়াই টিকিট পেয়ে যান অনেকে। বুকিং দিছে আর করোনা টেস্ট 6 তারিখে করব, কাগজপত্র সব ঠিক করে পরে আবার যেতে দিয়েছে। ফ্লাইট 7 তারিখে বুকিং দেওয়া আছে, এখনো টিকিট কনফার্ম হয় নাই। মালিকের সাথে আলাপ করে আবার ভিসার মেয়াদ এবং ছুটির মেয়াদ, আকামার মেয়াদ বাড়িয়ে আনছি। আইনতে আজকে আবার সিরিয়ালে আসছে। আকামার মেয়াদ 1 বছর বাড়িয়ে দিয়েছে, সেই সাথে আমার ভিসার মেয়াদ অক্টোবরের 28 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দ্রুত এই সংকট সমাধানে 1 অক্টোবর থেকে সপ্তাহে 20টি ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশ করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ করেও ক্ষমতাসীনদের সমালোচনা করেন মির্জা ফখরুল। বর্তমান সরকারের মূল লক্ষ্যটাই হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকা, যেন তেন প্রকারে আপনার যেভাবে তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাক, তাতে কোনো অসুবিধা নেই। এবং তাদের দেখেন প্রতিটি ক্ষেত্রে তারা যে ভূমিকাগুলো পালন করছে, আজকে আমাদেরকে একটা লজ্জাকর অবস্থায় তারা নিয়ে আসছে। আমাদের সীমান্তে হত্যা হয়, একটা প্রতিবাদ পর্যন্ত সঠিকভাবে তারা করে না। অন্যান্য যে আপনার চুক্তিগুলো হয়েছে তার জনগণের সম্মুখে তারা প্রকাশ করে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এতদিন ধরে আপনার তিস্তা নদীর পানির ব্যাপারে কোনো সমাধানই এখন পর্যন্ত হলো না। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লিলে নিফাত অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। অক্টোবর ফাঁসি সহ বিভিন্ন শাস্তি পাওয়া সেনা ও বিমান বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ৭৭-এর ষড়যন্ত্রের শিকার আমরা নামের একটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই দিন হাজার হাজার মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করেন। ওই ঘটনার মূল ষড়যন্ত্র তুলে ধরতে তদন্ত কমিশন গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহ অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদারের সুযোগ আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কানাডায় এক সেমিনারে দুই দেশের প্রতিনিধিরা এই মন্তব্য করেন। কানাডার বাংলাদেশ হাই কমিশন, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি অ্যান্ড এগ্রি ওয়েস্ট বায়ো ইনকের উদ্যোগে বাংলাদেশ ইয়োর ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে জৈব প্রযুক্তি, কৃষি, ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য বিষয়ে বিনিয়োগের সুযোগ রয়েছে। পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে বলেও জানান তারা। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। প্রণোদনার ঋণ না পেয়ে ঘুরে দাঁড়াতে পারছেন না কুড়িগ্রামের ক্ষতিগ্রস্ত খামারিরা। অভিযোগ, জটিল শর্ত দেখিয়ে ঋণের বিষয়টি এড়িয়ে যাচ্ছে ব্যাংকগুলো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বিষয়টি প্রক্রিয়াধীন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সরকারি হিসেবেই কুড়িগ্রামের ৯ উপজেলায় গরু ও হাঁস মুরগি মিলে ছোট বড় প্রায় ৩,০০০ খামার গড়ে উঠেছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই এসব খামারের মালিকরা ব্যবসা করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়েছেন। করোনার সময় মাঠের মধ্যে আমার ২৭,০০০ মুরগি ছিল। ২৭,০০০ মুরগি করতে খরচ হয়েছিল আমার ৬৩ লক্ষ টাকা। সেখান থেকে ৫৫ টাকা দরে মুরগি বিক্রি করে আমার ৪১ লক্ষ টাকা আসছে। ২২ লাখ টাকা আমি এখানে ধরা খাইছি। দাম একদম কমে এসলো, ৪৫ টাকায় মুরগি বিক্রি করছি। তাতে আমার ৩,০০০ মুরগি বিক্রি করে ৬ লক্ষ টাকা উৎপাদন খরচ, তার মধ্যে আমি টাকা তুলতে পারছি ১.৫ লক্ষ। ৫,৭০,০০০ টাকা দিয়ে ফ্রিজিয়ান গরু নিয়েছিলাম আর কি, ৬০টি গরু। আমি ১.৫ লক্ষ টাকা খাওয়ার পর এই করোনাকালীন সময়ে ৩,৭০,০০০ টাকা আমি বিক্রি করছি, তাতে 50% আমার লস। তাদের অভিযোগ, ব্যাংক থেকে কোনো সহযোগিতাই পাওয়া যাচ্ছে না। আমরা প্রত্যেকটি ব্যাংকে যোগাযোগ করি, কিন্তু জমির কাগজ ছাড়া কোনোভাবেই কোনো ধরনের ঋণ দেবেন না। সরকারি প্যাকেজ অনুযায়ী আমরা প্রতিটা ব্যাংকে গেছি, এখন পর্যন্ত আমরা কোনো লোন পাইনি। ব্যাংক সহযোগিতা করতেছে না, আমরা মর্গেজ দিয়ে লোন নেব, সেই লোনটা আমাদের কেমন দেওয়ানো হচ্ছে না। তালিকা সহ চাহিদা মোতাবেক প্রত্যয়নপত্র তৈরির কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তালিকা আমরা স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষকে দিয়েছি এবং এটা ব্যাপকভাবে প্রচার করেছি যাতে কৃষকরা এই ঋণ পেতে পারে। খামারিদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে কথা বলবো, তাদের লোন সম্বন্ধে তারা কি ধারণা দিচ্ছে, তাদের কাছে কোনো লিস্ট আসছে কিনা আমি দেখে এটাকে কি করা যায়, আমি ইনশাল্লাহ আমি এই প্রণোদনার টাকাটা কে কিভাবে পাই সেটা ব্যবস্থা নেব। স্থানীয় কোনো ব্যাংকই খামারিদের ঋণ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ।
কাশফুলের শুভ্রতা আর সাদা মেঘের ভেলায় প্রকৃতি সেজেছে। শরতের আকাশের প্রান্ত ছুঁয়ে তুলার মতো উড়ে যাওয়া মেঘে উঠতে থাকা প্রকৃতি প্রেমীদের মন। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। শরৎ মানেই স্নিগ্ধ ভোরের শিশিরে ভেজা ফসলের ক্ষেত, আকাশে সাদা মেঘের ভেলা, নদী তীরে কাশফুল, শিউলি ফুলের শুভ্রতা। মেহেরপুরে শরৎ এসেছে এমনই রূপে। বর্ষার বৃষ্টিতে সজীবতার ছোঁয়া পেয়ে প্রকৃতিতে নতুন যৌবন। খালবিলি জলজ উদ্ভিদ আর কাশফুলের অপার সৌন্দর্যের সঙ্গে বাঙালির হৃদয়ের উৎসবের আমেজ। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। শীতের আগে আগে শরৎকাল তো, না শীত না গরম, আবহাওয়াটাও খুব সুন্দর। সব মিলে শরৎকালটা যেন একটা মহিমান্বিত ঋতু। কাশফুল, শিলুঝাড়ার সকাল, পেজো তুলোর মতো উড়ে যাওয়া আকাশ, সবকিছু মিলে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। তবে নগরায়নের চাপে শরৎকাল তার সৌন্দর্যের উৎসগুলি হারাতে বসেছে। বহু বছর পর আমরা প্রকৃতিকে এই প্যান্ডামিকের পর দেখছি তার নিজস্ব অবয়বে ফিরে এসছে। যেমন সম্প্রতি যে বর্ষা, সে বর্ষায় আমরা লক্ষ্য করলাম যে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছিল। কোমল এবং স্নিগ্ধ ঋতু, এই ঋতুর বর্ণনা রবীন্দ্রনাথের কবিতায় গানে বারবার প্রতিফলিত হয়েছে। আমন ধানের চারা সবুজ থেকে সবুজতর হয়ে ওঠে এবং কৃষক এই চারা দেখে আগামী দিনের স্বপ্ন দেখে। প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিকল্পিত নগরায়নই শরতের সৌন্দর্য ধরে রাখতে ভূমিকা রাখতে পারে। মেহেরপুর থেকে গোলাম মুস্তফা, চ্যানেল আই। এবার জানাবো ইসরায়েলি খেলার খবর।